কথাটা বলেই শরবতটুকু খেয়ে নেয়। মেয়েকে একটা ভেঙচি কেটে সিঁড়ি বেয়ে উপরে উঠে আরমান সাহেবের রুমে গিয়ে আরমান সাহেবকে জানায় নিচে কেউ এসেছে তার সাথে দেখা করার জন্য। কথাটা বলেই নিজের ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়াতেই হা হয়ে যায় মিহিকা। আমি কিনা এভাবে পাগলের বেশে ওদের সামনে গিয়েছিলাম। তড়িঘড়ি করে আলমারি থেকে হালকা পিঙ্ক কালারের কুর্তি নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। আরমান সাহেব নিচে এসে আহিলকে দেখে কিঞ্চিত অবাক হয়। আহিল আরমান সাহেবকে সালাম দেয়। আরমান সালামের জবাব দিয়ে সোফায় বসে পড়ে। তা কি মনে করে আমার বাসায় আসলে? আসলে আঙ্কেল, সেদিনকার ঘটনার জন্য যতই ক্ষমা চাই না কেন কম হয়ে যাবে। সাহিলের করা ভুলের জন্য বাবার সাথে বন্ধুত্বটা কেন নষ্ট করছেন? আমার মেয়ের সম্মানের থেকে বন্ধুত্ব কখনোই আমার কাছে বড় হবে না। তোমার ভাই যা করেছে তাতে আমি তোমার বাবার সাথে সে আগের মতো প্রাণ খুলে কথা বলতে পারবো না। কিন্তু আঙ্কেল, সাহিল যা করেছে সেটার জন্য বাবা কেন তার বন্ধুর থেকে দূরে থাকবে? বাবা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, কয়েকদিন আগেই হসপিটাল থেকে বাসায় এসেছে। এখন যদি আপনার সঙ্গ পেত তাহলে বাবা একটু স্বস্তি পেত। আহিলের কথা শুনে চমকে ওঠে। কি? শফিক হসপিটালে এডমিট ছিল? কই, আমায় তো একবারও জানালে না তোমরা। কোন মুখে জানাতো? তার ছেলে যেই কাজ করেছে তার ফলে আপনার সামনে দাঁড়াতে বাবা সাহস পাচ্ছে না। বাবা সারাক্ষণ অনুশোচনায় থাকে। আচ্ছা, আমি আজ একবার দেখা করবো নি তোমার বাবার সাথে। তা চলো কিছু খাওয়া যাক। এরই মাঝে উপর থেকে নেমে আসে আরশি বেগম আর টুপু খান। আরশি বেগম নিজের দুটো ছেলেকে চিনতে না পেরে আরমানকে জিজ্ঞেস করে এরা কারা। আরমান আহিল আর অভির পরিচয় দিয়ে দেয়। আরশি বেগমের মনটা খা করে উঠল মেয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করার জন্য। তার মেয়ে কেমন আছে, কি দিয়ে কি করছে জিজ্ঞাসা করার জন্য উদ্যত হলে টুপু খানের চোখের চাহনি দেখে সে আশাটাকে দমিয়ে রাখে। অভি আর আহিল অনেকক্ষণ বলে কয়েও আরমান সাহেবকে আটকাতে পারে না। তিনি তাদের না খাইয়ে ছাড়বেই না। অতঃপর আহিল আর অভি বসে পড়ে টেবিলে। মেয়েকা সবাই গোসল করে মাথায় টাওয়ালটা পেঁচিয়ে নিচে নামে ব্রেকফাস্ট করার জন্য। টেবিলের সামনে এসে দেখে মাত্র একটা চেয়ারই ফাঁকা, আর সেটা আহিলের পাশে। একবার আশেপাশে চোখ বুলিয়ে চেয়ারটা টেনে বসে পড়ে। আহিল মিহিকাকে শুনিয়ে শুনিয়ে অভিকে বলে, জানি সবই, মেয়েরা যদি জানতো গোসলের পর মাথায় টাওয়েল জড়ানো অবস্থাতেই তাদের সবচেয়ে সুন্দর লাগে, তাহলে সব মেয়ে বিয়ে বাড়িতে কিংবা জন্মদিনের উৎসবে মাথায় টাওয়েল জড়িয়েই যেত। অভি কিছু না বোঝায় হাঁ করে তাকিয়ে থাকে আহিলের দিকে। টাওয়াল আসলো কই থেকে, আর বিয়ে জন্মদিন বাড়ি বা কই থেকে আসলো? মিহিকা আহিলের কথা শুনে কটমট করে তাকায় আহিলের পানে। আহিল সেই চাহনিকে দেখেও না দেখার ভান করে ব্রেডে কামড় বসায়। আরশিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায় খেতে। টেবিলের সামনে গিয়ে প্লেট উঁচু করে দেখে সব প্লেট খালি, কোনো খাবার নেই। রান্নাঘরে গিয়ে পাতিল হাতড়ে দেখে সেটাতেও খাবার নেই। আসমানি কেবলই সিঁড়ি দিয়ে নিচে নামতেই যাবে, রান্নাঘরে চোখ যেতেই দেখে আরশিয়া কিছু খুঁজছে। খুঁজে লাভ নেই, কোনো খাবার নেই। তোমাদের দুজনের জন্য খাবার বানানো হয়নি। চাল ডাল কিনে নিজেরা রান্না করে খাও। কথাটা আসমানি আরশিয়াকে শুনিয়ে বাগানে চলে যায়। আরশিয়া দৌড়ে উপরে উঠে সাহিলকে জানায় ব্যাপারটা। সাহিল সবে পানি খাচ্ছিল। আরশিয়ার কথা শুনে হাতে থাকা গ্লাসটা সোজা ফ্লোরে ফেলে দেয়। মুহূর্তে গ্লাসটা ভেঙে কয়েক টুকরোতে পরিণত হয়। এই বাড়ির লোকজন কি মনে করছে? তারা ভাত না দিলে কি খেতে পারবো না? কথাটা বলেই পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল লাগায়। অপর পাশের ব্যক্তিটা ফোন ধরলে বাজখায় গলায় বলতে শুরু করে সাহিল। আপনার সমস্যাটা কি? আমার কথা মতো আরশিয়াকে বিয়ে করলাম, আপনি তো আপনার কথা রাখলেন না। আমার পাওনা টাকাগুলো আমায় দিচ্ছেন না কেন? টাকা না দিলে কিন্তু আমি আরশিয়াকে ডিভোর্স দিয়ে দেবো, আমি বলে রাখলাম। অপর পাশ থেকে ভেসে আসে, তোমার টাকা তুমি পেয়ে যাবা। বিকেলে মিট করো তোমার বাড়ির পাশে খোলা মাঠটাতে। আর নেক্সট টাইম আমার সাথে উঁচু গলায় কথা বলতে আসবে না, একদম শেষ করে ফেলবো। আর শিক্ষাকে ডিভোর্স দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এই কথা আরেকবার মুখ থেকে বের হলে জিহ্বাটা টেনে ছেড়ে ফেলবো। বলেই অজানা লোকটা ফোনটা রেখে দেয়। খোলা মাঠের নিচে দাঁড়িয়ে আছে এক যুবক, গায়ে তার ব্ল্যাক কোট, মুখে লাগানো মাস্ক। একবার হাতে থাকা হাত ঘড়িটার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। সাহিল বাইকটা মাঠের এক সাইডে পার্ক করে সোজা লোকটার সামনে চলে যায়। লোকটার কাঁধে হাত রাখে সাহিল। লোকটা তার কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছনে ফেরে ঝাঁঝালো কণ্ঠে শুধায়, এটা তোমার আসার টাইম হলো? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? আমার একটা সময় অনেক মূল্য রয়েছে, তোমার মতো বেকার না, কাজকর্ম আছে আমার।
দুঃখিত, আমার পাওনাটা আমায় বুঝিয়ে দিন আর বিরক্ত করবো না। লোকটা পকেট থেকে একটা চেক বের করে চেকটা সাহিলের দিকে এগিয়ে দেয়। সাহিল চেকটা নিয়ে ভালোভাবে পরখ করে দেখে 10 লাখ টাকার একটা চেক। সাহিল খুশি হয়ে লোকটাকে জড়িয়ে ধরতে গেলে লোকটা এক হাত উঁচু করে থামিয়ে দেয়। সাহিল মেয়েকে হাসি দিয়ে হাত দুটো গুটিয়ে নেয়। এই টাকা নিয়ে দুজনে ওই বাড়ি ছেড়ে চলে যাও আর গিয়ে নতুন ফ্ল্যাটে উঠো। আর সে আর যেন একটু কষ্ট না পায়। হ্যাঁ, সেটা না হয় করলাম, কিন্তু এ টাকাতে আমি কয়দিনই বা চলতে পারবো? আর আপনি হঠাৎ কেন আরশিয়াকে বিয়ে করতে বললেন, সেটা বিয়ের আগ মুহূর্তে ফোন করে? নিজের সীমানাতে থাকো, এত কৌতূহল ভালো না। যা বললাম মাথায় রেখো। কথাটা বলেই লোকটা চলে গেল। সাহিল লোকটা যাওয়ার পানে যেয়ে টাকার চেকটাতে একটা চুমু খেয়ে শুধায়। আজ থেকে আমার সোনার ডিম পাড়া হাসা আরশিয়ায়, একে দিয়েই আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। কথাটা বলে সাহিলও চলে যায়। মিহিকা মিনিট 20 মতো বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। আজ সকালে বলেছিল আয়ুষ মিহিকাকে কলেজে ড্রপ করে দিবে। হঠাৎই সামনের একটা গাড়ি থেকে নেমে আসে আয়ুষ। আয়ুষকে দেখে ভ্রু কুচকে তাকায় মিহিকা। আয়ুষ গাড়ি থেকে নেমে মিহিকার সামনে এসে কানে হাত দিয়ে সরি জানায়। মিহিকা কিছু না বলেই সোজা গাড়িতে গিয়ে বসে। মিহিকার রাগ দেখে আয়ুষ তড়িঘড়ি করে গাড়িতে এসে গাড়ি চালাতে শুরু করে। বেশ কিছুক্ষণ নীরবতা থেকে আয়ুষ শুধায়। কিরে, রেগে আছিস এখনো? প্লিজ রাগ করিস না। আমার সত্যি অনেক ইম্পর্ট্যান্ট কাজ ছিল, তাই বের হয়ে গিয়েছিলাম। বুঝতে পারিনি এত দেরি হয়ে যাবে। মিহিকা আয়ুষের পানে তাকিয়ে শুধায়। আমি কি তোমায় বলেছি আয়ুষ ভাইয়া আমি রেগে আছি? তাহলে কেন এমনটা বলছো? না, আসলে মনে হলো রেগে আছিস, তাই আর কি। আচ্ছা, আজকে তো সামিরাকে দেখতে আসবে, তাই না? হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। সকালে ব্রেকফাস্টের পরে চাচি বলল আপুর তো কয়েকদিন পর এসএসসি এক্সাম। চাচি এখন কেন এসব শুরু করছে? আপুর সাথে আজ দেখা হয়নি, সকালে প্রাইভেটে চলে গেছে। মিহিকার কথা শুনে আয়ুষ আর কিছুই বলল না। সোজা কলেজের গেটে এসে গাড়ি থামালো। মিহিকা গাড়ি থেকে নেমে কলেজের গেটে ঢুকতেই পাশ থেকে রাফিয়া ডেকে ওঠে। মিহিকা ডাক শুনে পাশে তাকিয়ে দেখে রাফিয়া তার দিকে এগিয়ে আসছে। হাই মিহিকা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিনের ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, প্লিজ প্রত্যাখ্যান করো না। মিহিকা রাফিয়ার কথার আগামাথায় কিছুই বোঝে না, তার হঠাৎই এত পরিবর্তন কিভাবে। মিহিকা রাফিয়ার উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগে তখনই পেছন থেকে আয়ুষ ডেকে ওঠে। আয়ুষের ডাক শুনে মিহিকা ও রাফিয়া পেছনে ফিরে। আয়ুষ গাড়ি স্টার্ট দিতে গিয়ে পাশে তাকিয়ে দেখে মিহিকার ফোন পড়ে আছে সিটে। রাফিয়া আয়ুষকে দেখা মাত্রই ক্রাশ নামক বাসটা খায়। এত সুদর্শন ছেলে দেখলে যে কেউই ক্রাশ খাবে। রাফিয়া রীতিমতো হা করে তাকিয়ে আছে আয়ুষের দিকে। আয়ুষ ফোনটা এনে মিহিকার হাতে ধরিয়ে দেয়। একবার রাফিয়ার পানে ভ্রু কুচকে তাকিয়ে চলে যায়। মিহিকা ফোনটা নিয়ে কলেজে ঢুকে পড়ে। রাফিয়া আয়ুষের যাওয়ার পানে তাকিয়ে থেকেই শুধায়। ছেলে, তুমি পড়েছো আমার চোখে। যে করেই হোক তোমায় আমি আমার নিজের করেই ছাড়বো। তোমায় আমার চাই মানে চাই, সেটা যে কোনো মূল্যে। সাহিল বাড়ি ফিরে সোজা 1000 টাকার 10টা নোট আরশিয়ার হাতে ধরিয়ে দেয়। আরশিয়া টাকাগুলো দেখে অবাক হয় না। ভ্রু কুচকে সাহিলের পানে তাকিয়ে জিজ্ঞেস করে। আমার হাতে টাকা দিচ্ছ কেন তুমি? আমি টাকা দিয়ে কি করব? সাহিল হাতে থাকা বাকি টাকাগুলোতে চুমু খেয়ে শুধায়। এই টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খাবার খাও। আমি খেয়ে এসেছি। আর হ্যাঁ শোনো, খেয়ে দিয়ে রেডি হও, আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। আচমকা সাহিলের মুখ থেকে এমন কথা শুনে চমকে যায় আরশিয়া। কি সব বলছো? বাড়ি ছেড়ে চলে যাবে মানে কি? মানে খুব সিম্পল, আমরা আর এই বাড়িতে থাকছি না, আমরা আমাদের নিজের ফ্ল্যাটে গিয়ে উঠবো। আর ইউ ম্যাড? তুমি নিজের বাড়ি পরিবার ছেড়ে আলাদা থাকবে? হ্যাঁ, আলাদা শান্তিতে থাকবো। আর কখনো আর কথা না বাড়িয়ে রেডি হও, আমরা চলে যাব। তোমার যাবার হলে তুমি যাও। আমি পরিবার ছেড়ে আলাদা একা একা সংসার পাতবো না। থাকলে এ বাড়িতেই সবার সাথে থাকবো। আরশিয়ার কথা শুনে কপট রাগ দেখিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধায়। তোমার মাথাটা কি গেছে একবারে? এ বাড়ি কেউ তোমায় দেখতে পারে না। তুমি কি তাদের লাথি ঝাঁটার বাড়ি খেয়ে থাকতে চাও? কোথায় তারা লাঠি ঝাঁটার বাড়ি দিল? হয়তো একটু খারাপ ব্যবহার করে, আর সেটা আমার প্রাপ্য ছিল, কিন্তু তাই বলে তারা সারা জীবন এমন ব্যবহার করবে না। আর একটা কথাও শুনতে চাই না। না আমি যাব এই বাড়ি ছেড়ে, আর না তুমি যাবে। যদি এ বাড়ি ছেড়ে যাবার কথা আর একবারও মুখে আনো, তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই তুমি কি আমায় হুমকি দিচ্ছ? এটা হুমকি না, ওয়ার্নিং দিয়ে রাখলাম। আরশিয়ার কথা শুনে সাহিল পকেট থেকে ফোন বের করে কারো নাম্বারে ডায়াল করে। অপর পাশের ব্যক্তি ফোন রিসিভ করলে সাহিল শুধায়।
হ্যালো, শুনছেন? আপনি আরশিয়া যাবে না এই বাড়ি ছাড়া। আরশি এখানেই থাকবে। অপর পাশের ব্যক্তি সাহিলের কথা শুনে ফোনটা আরশিয়াকে দিতে বলে। সাহিল ফোনটা নিয়ে আরশিয়ার হাতে দেয়। আরশিয়া ফোনটা নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, দেখো, তুমি একদমই আমার সংসার ব্যাপারে কথা বলবে না। আমার সংসার আমাকে আমার মতো চালাতে দাও। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি সংসার করলে এ বাড়িতেই করব। কথাগুলো বলেই ফোনটা কেটে দেয় আরশিয়া, অপর পাশের ব্যক্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে। ফোনটা সাহিলের হাতে ধরিয়ে দিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে যায় ঘর থেকে। সাহিল আরশিয়া যাওয়ার পানে তাকিয়ে নিজের মাথার চুলগুলো মুঠো করে চেপে ধরে। নিজেকে সাহিলের পাগল পাগল লাগছে। এই সে কাদের পাল্লায় পড়লো? সামনে থাকা টি টেবিলে সজোরে লাথি মারে সজীব। সে বিশ্বাসই করতে পারছে না আরশিয়া তার কথার অবাধ্য হবে। মিহিকার উপর প্রতিশোধ নেবার জন্য আরশিয়ার হাতে হাত মিলিয়েছিল। আরশিয়ার বেস্ট ফ্রেন্ড ছিল সজীব। তারা একই ভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছে। সজীব একটু উশৃঙ্খল বকাটে ছেলে, বাপ মায়ের আদরের দুলাল। একদিন কলেজে মিহিকাকে দেখে সজীব সেখান থেকে বিভিন্ন কৌশলে মিহিকাকে পটিয়ে বেড পার্টনার করতে চায়। এর জন্য একদিন মিহিকাকে বেড পার্টনারের কুপ্রস্তাবও দেয় সজীব। মিহিকা সজীবের দেওয়া কুপ্রস্তাব শোনা মাত্রই ঠাটিয়ে চড় লাগায় গালে। সেদিন ইচ্ছে মতো বকেছিল সজীবকে, সাথে পাবলিকের গণধোলাইও খাইয়েছিল। সেদিন থেকেই সজীব বিভিন্ন টাইমে মিহিকার ক্ষতি করতে চায়। সেদিন বিয়ের আসরে বিয়ের ঘণ্টাখানেক আগেই আরশিয়া সজীবকে ফোন করে শুধায়, হ্যালো সজীব, সাহিলের বিয়ে হয়ে যাচ্ছে। কিছু একটা কর না, যেন বিয়েটা ভেঙে যায়। হ্যাঁ বুঝলাম, বাট আমি কি করব? সাহিল আমার কাজিন মিহিকাকে বিয়ে করতে এসেছে। প্লিজ কিছু কর, এই বিয়েটা যেন না হয়। কি আগে বলবি না? আর ওয়েট, আমায় একটু ভাবার সময় দে, আমি কিছু একটা করছি। কথাগুলো বলে সজীব ফোনটা কেটে দেয়। বিছানায় আধশোয়া হয়ে ভাবতে থাকে কি করা যায়। আরশিয়াকে ফোন করে সাহিলের ফোন নাম্বার দিয়ে সাহিলকে ফোন করে সজীব। সাহিল অচেনা নাম্বার থেকে কল আসতে দেখে কলটা কেটে দেয়। কলটা কাটার সাথে সাথে আবারও একই ফোন নাম্বার থেকে ফোন আসে। ওটা তুলে কানে ধরে। ওপাশ থেকে ভেসে আসে, হ্যালো মিস্টার সাহিল, আজ নাকি আপনার বিয়ে? হ্যাঁ, আজ আমার বিয়ে। আপনি কে? আমি যেই হই না কেন সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি যদি আপনায় টাকা অফার করি আর তার বিনিময়ে আপনি বিয়েটা ভেঙে আরশিয়া মানে মিহিকার ফুফাতো বোনকে বিয়ে করতে হবে, আপনি কি রাজি হবেন? আমি কেন আপনার কথা শুনবো? তাও ঠিক, বাট একবার ভেবে দেখুন, মিহিকা বিয়ে না করলে আপনি মোটা অঙ্কের একটা চেক পাবেন আর একটা ফ্ল্যাট। টাকাগুলো দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনার বাবার কাছে আর হাত পাততে হবে না। আমাকে ভাবার টাইম দিন। বলেই কলটা কেটে দিল সাহিল। আনমনে বসে ভাবতে লাগলো, আসমানের তেরা তেরা কথার ধাঁচ। ছোট থেকে আসমানের থেকে কখনো ভালোবাসা পায়নি। প্রতি মাসে শফিক সাহেবের কাছে টাকার জন্য ঘ্যান ঘ্যান করতে হয়। আহিল আহিয়া থেকে থেকে বুঝিয়ে দেয় তারা তার আপন ভাই বোন নয়। বেশ খানিকটা সময় নিয়ে ডিসিশন ফাইনাল করে সে মিহিকাকে বিয়ে করবে না, সে আরশিয়াকেই বিয়ে করবে। সজীব নিউজটা শোনা মাত্রই পাশে থাকা মদের বোতলের মুখটা খুলে মদ গ্লাসে ঢেলে সেটা মুখের সামনে নিয়ে এক ঢুকে গিলে ফেলে। সো মিস মিহিকা, এবার অপমানের জন্য প্রস্তুত হও। তোমার লাইফটা আমি হেল করে দিব। তোমার যেই না রূপ, ওই রূপের কোনো মেয়ে আমার লেভেলেই আসে না। সেখানে যেচে তোমায় আমি এক রাতের জন্য অফার করেছিলাম, কিন্তু তুমি আমায় পাবলিকের হাতে গণধোলাই খাওয়ালে। আরশিয়া আজ ফোন করে বিয়ের কথা না জানালে তো জানতেই পারতাম না তোমার বিয়ে। আর বেচারা আরশিয়া, তুইও বুঝলি না, তোকে ব্যবহার করেই আমি আমার প্রতিশোধ নিব। আরশিয়া রান্নাঘরে এসে চাউল বের করে রান্না বসায়। আসমানি বেগম রান্নাঘরে এসে আরশিয়াকে শুধায়, কি ব্যাপার, রান্নাঘরে কেন তুমি? আমার রান্নাঘর একদম অগোছালো, নোংরা করবে না। তাহলে আপনি দাঁড়িয়ে থেকে আমায় গাইড করুন, তাহলেই আপনার রান্নাঘর নোংরা আর অগোছালো হবে না। তোমায় আমি গাইড করব কেন? নিজ বাড়ি থেকে কি রান্না বান্না শিখতে পারোনি? জানতে না, শ্বশুর বাড়িতে বাড়ির বউদেরই রান্না থেকে শুরু করে সব করতে হয়। হাসালেন আন্টি, যেখানে আমায় বাড়ির বউ হিসেবেই মানেন না, সেখানে কিভাবে আশা করেন সেই মেয়ে আপনাদের কাজকর্ম করে দেবে? তবু আমি তো করতে চেয়েছিলাম, আপনাদের নিজেদের পরিবার মনে করেই পায়ে পা লাগিয়ে মিলেমিশে থাকতে চেয়েছিলাম। কিন্তু আপনারা সবাই আমার সাথে কেমন ব্যবহার করছেন? আমার বাবা মা আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আর আপনাদের বাড়ি এসে একটা মানুষেরও ভালো মুখ পাইনি।
আপনাদের কি উচিত ছিল না আমাকে আপনাদের মতো করে গড়ে তোলার? আগুনে পুড়িয়ে লোহাকে যেই আকৃতি দেবে, লোহা তো সেই আকৃতিই নেবে। কিন্তু আপনারা তো একেবারের জন্য আমার দিকে ফিরে তাকালেন না, অথচ আপনারা চাইলেই পারতেন আমায় লোহার মতো আকৃতি দিতে। আসমানি আর কোনো উত্তর দিতে পারল না আরশিয়ার কথায়। সে হয়তো একটু হলেও নিজেকে নিয়ে সংশয়ে আছে। সে ঠিক করছে না ভুল। আসমানি মাথা নিচু করে রান্নাঘর থেকে চলে গেল। আসমানি যাওয়ার পানে তাকিয়ে হাসি একটা তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে ইউটিউব দেখে রান্না করতে থাকে। রান্না প্রায় শেষের দিকে, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে সজীব কল করেছে। আরশিয়া ফোনটা রিসিভ করে কানে নেয়। কি ব্যাপার, কিসের জন্য ফোন করেছো তুমি? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো আরশিয়া। তুমি ওই বাড়িতে থেকে কি করবা? সবাই তোমায় হে করে, আর তার চেয়ে বরং তুমি ফ্ল্যাটে গিয়ে থাকো আরামে। এই তোকে বলেছি না আমার সংসারে তুই নাক গলাবি না। তুই কি ভেবেছিস তো চালাকে আমি ধরতে পারবো না? তুই খারাপ, কিন্তু এতটা খারাপ ভাবতে পারিনি। মানে কী সব বলছো তুমি? আমি বুঝতে পারছি না কিছু। আমি সব সময় তোমার ভালোই চাই। তুই কি কচি খোকা যে তুই জানিস না? তোর আর আমাকে নিয়ে ভাবতে হবে না। ভাগ্যে সেদিন রাহুল বলল। মামা মানে কি বলছে রাহুল? খানিকটা তোতলিয়ে জবাব দেয় সজীব। তুই কোন সাহসে আমার বোনকে খারাপ প্রস্তাব দিয়েছিলি? আমার ভাই জানতে পারলে তোর জিব্বা টেনে ছিঁড়ে দিত। তুই টাকা পয়সার লোভ দেখিয়ে সাহিলকে আমায় বিয়ে করাতে রাজি করেছিলি। আগে যদি জানতাম তোর এই কুকীর্তির কথা, তাহলে জীবনেও তোর কাছে সাহায্যের জন্য হাত বাড়াতাম না। তাহলে তুই সব জেনেই গেছিস? তোর বোনের সাহস হয় কিভাবে আমায় পাবলিকের হাতে মার খাওয়ানোর? আমার বোন তো শুধু তোকে পাবলিকের মার খাইয়েছে। আমি থাকলে তোকে জুতা দিয়ে পেটাতাম। ফোন রাখ, আর কোনো দিন যদি সাহিলকে উস্কানি দিস তাহলে তোর খবর আছে। তুই কাজটা ঠিক করলি না। আজকের ব্যবহারের জন্য তোর জীবনেও কালবৈশাখী ঝড় আসবে, কথাটা মনে রাখিস। তুই যা পারা তাই করিস, যা এখন ফোন রাখ। কথাটা বলেই ফোনটা কেটে দেয় আরশিয়া। ধপাস করে ফ্লোরে বসে নিশ্চুপে কান্না করতে থাকে। এই কোন জীবনে নিজেকে জড়ালো? না আছে ভালোবাসা, আর না আছে পারিবারিক সম্মান। আজ খুব বাবা মা ভাইয়ের কথা মনে পড়ছে আরশিয়ার। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করে নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে খাবার বেড়ে বাড়ির সবাইকে ডাকে লাঞ্চ করার জন্য। আরশিয়ার ডাক শুনে সবাই নিচে নেমে এসে দেখে আরশিয়া খাবার টেবিলে সাজাচ্ছে। সবাইকে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আরশিয়া সবার উদ্দেশ্যে শুধায়। কি ব্যাপার, আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়ুন না, খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নিন। আবার কি ঝাল খাইয়ে মারতে চাও নাকি? হুশ করে এই কথাটা বলে দেয় দাদি। আরশিয়া দাদির দিকে চেয়ে হেসে বলে। চিন্তা করবেন না দাদি, আমি নির্বোধ নই। আমার মস্তিষ্কে বুদ্ধি নামক জিনিসটা আছে। আমি তো আর চাইলেই পারবো না আপনাদের রেখে একা একা খেতে, আপনাদের মতো। তাই কথা না বাড়িয়ে বসুন সবাই। কেউ আর কথা না বাড়িয়ে টেবিলে বসে পড়ে। সাহিলকে নিচে নামতে না দেখে উপরে যায় ডাকার জন্য। আরশিয়া উপরে এসে দেখে সাহিল বেডে আছোয়া হয়ে শুয়ে আছে। সোহিলের পিঠে হাত দিয়ে বলে। এই সাহিল, ওঠো, খাবার খেয়ে তারপর যত পারো ঘুমাও। আরশিয়ার হাতটা পিঠ থেকে ঝাটকা মেরে সরিয়ে দেয় সাহিল। কিঞ্চিত রেগে শুধায়। এই যাও তো, তুমি তোমার রান্না তুমি খাও, একদম ডিস্টার্ব করবে না, যত সব। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি তো ভালো বুঝেই তোমায় ডাকলাম খাবারের জন্য। এই চুপ থাকো তো, এমনিতে মাথা গরম আছে। তোমার এই সাধুগিরি অন্য জায়গায় দেখাও। আর শোনো, তোমার সাথে সংসার করব না আমি। হোয়াট ডু ইউ মিন সাধুগিরি? আমি সাধুগিরির মতো কি করেছি? আর তুই কিসের সংসার না করার কথা বলছিস? এতদিন ধরে তোর চামাশা দেখেছি আমি। আজকের পর থেকে তুই কি করবি না করবি সব আমি ঠিক করে দেবো। সাহিল আরশিয়ার কথা শুনে বিছানা থেকে উঠে। তোর এত বড় সাহস, তুই আমার সাথে উঁচু করে কথা বলিস? বলেই আরশিয়া মারার জন্য হাত উঁচু করলে সাথে সাথে আরশিয়া হাতটা ধরে ফেলে। এই ভুলটা নেক্সট টাইম যেন করতে না দেখি। এবারের মতো ছেড়ে দিলাম। পরের বার এমন ভুল করলে হাত ভেঙে অন্য হাতে ধরিয়ে দেব। আমি গেলাম, ভদ্রলোকের মতো নিচে খেতে আয়। দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। কথাটা বলেই আরশিয়াকে মারার জন্য হাত উঁচু করলে সাথে সাথে আরশিয়া হাতটা ধরে ফেলে। বলে আরশিয়া নিচে নেমে আসে। সাহিল আকস্মিক আরশিয়ার এমন রূপ দেখে হতবাক। আর কথা না বাড়িয়ে সাহিল নিচে নেমে যায় খেতে। সাহিল নিচে নামলে আরশিয়া সাহিলকে খাবার বেড়ে দিতে গেলে তার মধ্যে আহিল এসে উপস্থিত হয়। আহিল বাইরে থেকে এসে সোজা নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে সোফায় বসলে আরশিয়া এসে আহিলের সামনে দাঁড়ায়।
আহিল নিজের সামনে কারো উপস্থিতি পেয়ে সামনের দিকে তাকিয়ে দেখে আরশিয়া। রুকুজকে জিজ্ঞেস করে কিছু বলবে নাকি। আরশিয়া চোখ দুটো পানিতে টলমলো করছে, কোনো রকমে নিজেকে সামলিয়ে বলে, ভাইয়া আসুন না খেতে, আমি নিজের হাতে রান্না করেছি। আহিল কাট কাট গলায় জবাব দেয়, না, আমি খাবো না। জানেন তো আহিল ভাই,